স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের বিষয়ে রাজধানী ওয়ারি ডিসি কার্যালয়ে চলছে বৈঠক। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি জানবো তার কাছ থেকে সবশেষ তথ্য। মাহমুদুল, আমাদেরকে ডিসি ওয়ারি কার্যালয়ে বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন না? ইশরাত, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে দিনভর যে আপনার রণক্ষেত্র তৈরি হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া, আসলে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির জন্য সুষ্ঠু সমাধানের জন্য কিন্তু ওয়ারি ডিসির নেতৃত্বে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে কিন্তু মোল্লা মাহবুবুর রহমান কলেজের শিক্ষক প্রতিনিধি ৮ সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছে। আর বাকি যারা আসার কথা ছিল তারা হয়তো পরের বুলেটিনে আমরা বিস্তারিত জানাতে পারবো আসলে তারা কখন আসবে। তো আমরা জানি যে এখন ডিসি ওয়ারির তিনি ভিতরে আছেন, তারা ভিতরে কথা বলছেন এবং বাকি অংশীদারা যাদের সঙ্গে আসলে এই বিরোধ নিষ্পত্তি করার জন্য কিন্তু তারা বাকি যারা ছিল তারা এখন পর্যন্ত না আসার কারণে কিন্তু আসলে বৈঠকটি পুরোদমে শুরু হতে পারেনি। তো আশা করি হয়তোবা বেলা কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে বলেও জানিয়েছেন এখানকার সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তো বিষয়টি এখান থেকে হয়তোবা সুষ্ঠু যে আসলে যে সংকটটি রয়েছে, যে ছাত্রদের সঙ্গে কলেজের যে আসলে বিভাজনটি রয়েছে সেই বিভাজনটি হয়তোবা এই বৈঠকের মধ্য দিয়ে একটা ফয়সালা আসতে পারে বলে আশা করা হচ্ছে। আসলে এই পর্যন্ত হয়তো আমাদেরকে পরবর্তী বুলেটিনে হয়তো আরো বেশি করে তথ্য জানাতে পারবো। তো এই ছিল ওয়ারি পুলিশ উপকমিশনার কার্যালয়ের সম্পর্কে। ধন্যবাদ মাহমুদ। ঢাকা মহানগরে আপাতত চলতে পারবে ব্যাটারি চালিত রিকশা। চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। বিকেলে আদেশ দেয় চেম্বার আদালত। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এর আগে সকালে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সংকট সমাধানে ডিএমপির সঙ্গে বৈঠক করেও আন্দোলনকারীদের প্রতিনিধি দল। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার বেলা ৩টার দিকে এ আদেশ দেয়া হয়। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন চালকরা। আমাদের চলার একটা সিদ্ধান্ত দিতে হবে। যদি পুলিশ আবার দরবার করে শাহজাদপুর যাইতে পারবো না, পুলিশ প্লাজার আসতে পারবো না, তাহলে আমাদের ওই রায় আমরা মানি না। আমাদের তো একটা পেট আছে, আমাদের যদি একবারে যদি বন্ধ করে দেয় তাহলে তো আমরা অচল হয়ে যাব। এর আগে সকালে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের চেষ্টা করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় তারা বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক ছাড়েন তারা। এদিকে সংকট সমাধানের অংশ হিসেবে সোমবার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। চাঁদাবাজরে যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারের আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ, আমাদের টাকা দিয়েও দেশের উন্নত হোক। যাত্রাবাড়ি অঞ্চলে কালকে মাইকিং হয়েছে, 2টা পয়েন্ট বলে দেওয়া হয়েছে। এই 2 পয়েন্ট এসে টোকেন নিয়ে যেতে বলা হয়েছে। এটা কারা, এটা চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কোনো চাঁদাবাজি হবে না। শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, আমার কাছে খালি নিয়ে আসেন, অ্যাকশন না পান আমাকে বললেন। বিকেলে হাইকোর্টের রুল স্থগিত করে চেম্বার আদালত। আমার মূল বক্তব্য ছিল একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। 19শে নভেম্বর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অজ্ঞাত এক রিকশা চালককে আসামি করে আশুলিয়া থানায় মামলা হয়। ব্যাটারি চালিত রিকশাটিও জব্দ করা হয়েছে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিরতা তৈরি করতে
বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন বিএনপি জামাত সহ সাংবাদিক নেতারা। এ সময় বিভিন্ন কালাকানুন তৈরি করে আগে সাংবাদিকদের দমিয়ে রাখার সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়। চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই, তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বো ডাউন করেছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি। অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারী অপশক্তিকে রাজনীতির মাঠ থেকে বিদায় করতে নির্বাচন দরকার। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন, বেতন কাঠামো সহ নানা বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। মাথা তুলে দাঁড়াতে সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংশোধিত আইনে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো, সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানী আগারগাঁয়ে ইসি সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন ও 4 কমিশনার। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভালো নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। জানান, সব কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সিইসি। এর আগে রবিবার শপথের দিনই নির্বাচন ভবনে যান কমিশনাররা। এদিন কমিশনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার হয়েছিলেন প্রায় ৮০ লাখ। এর মধ্যে কত ভাগ তরুণ ৭ই জানুয়ারি ভোট দিতে গিয়েছিলেন সেটি এখন বড় প্রশ্ন। যদিও পরিবর্তন বা পছন্দের প্রার্থী নির্বাচনে এই ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, গেল ৩টি নির্বাচনে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামী নির্বাচনে যেন তার চিত্র একই না হয় তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। ৫ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখার কথা তরুণ ভোটারদের। তবে নানা সমীকরণে বিগত কয়েকটি নির্বাচনে এর প্রতিফলন দেখা যায়নি দেশে। এমন অবস্থায় ভোট নিয়ে কতটা আগ্রহী তরুণরা, এই প্রশ্নে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। ভোট নিয়ে হতাশাও ব্যক্ত করছেন অনেকে। তারা বলছেন, রাজনৈতিক সংকট ও দেশের সুষ্ঠু নির্বাচন না হওয়ায় তাদের একটি বড় অংশ ভোট বিমুখ। তরুণ প্রজন্ম বিগত ২-৩টা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। যেমন আমি নিজেও ২০০৯ ভোটার হয়ে এখন পর্যন্ত ভোট প্রদান করতে পারি নাই। সেক্ষেত্রে তাদের তরুণদের পাশাপাশি সকলের ভোটার নিশ্চিত করতে পারে, বাট ভোট দেওয়াটা নিশ্চিত করতে পারে। ভোট থেকে মানুষের যে একটি অনীহা সৃষ্টি হয়েছিল, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারতো না, এরকম বিভিন্ন কথা আমরা শুনেছি। তো সেইটা জানি ফিরিয়ে আনা যায়, এটুকু যদি নিশ্চিত করতে পারে নতুন নির্বাচন কমিশন, তাহলে আমি বিশ্বাস করি যে মানুষ অবশ্যই ভোট দিতে আগ্রহী হবে। ভোট নিয়ে তরুণদের মাঝে মনোভাব যখন এমন, ঠিক তখন নতুন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, এই প্রত্যাশা অনেকেরই কণ্ঠে। অবশ্যই নির্বাচন চাই এবং একটা স্বাধীন, সুন্দর, সুষ্ঠু নির্বাচন। আমাদের অবশ্যই নির্বাচনের পাশাপাশি একটা ভালো সংস্কার প্রয়োজন। জনগণের মাধ্যমে সে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, হ্যাঁ, পরিষ্কার ধারণা দিতে হবে, তাহলেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো যাবে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের নির্বাচনমুখী করতে তাদের ভোটাধিকার নিশ্চিত জরুরি। তরুণরা যেহেতু কখনোই ভোটের অভিজ্ঞতাটা নাই, যেহেতু যারা এখন 30-এ আছে, 32-এ আছে, কেউই ভোট দিতে পারে না গত 15 বছর। সবচেয়ে বেশি মোকাবেলা করতে হবে এই চ্যালেঞ্জটা মানে সাম্প্রতিককালে গঠিত নির্বাচন কমিশন। তরুণ ভোটারদের মধ্যে যে ভোট বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে তা ফিরিয়ে দেওয়াই হবে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রকল্প কাটছাঁট করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর এই কারণেই উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়ন ধীরগতি বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, নানা কারণে এবার উন্নয়ন বাজেট আরও ছোট করা হবে। কড়া নজরদারিতে থাকবে চলমান প্রকল্পগুলো। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিগগিরই নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে, তখন অর্থনীতি আরও গতিশীল হবে। একনেক সভায় ৫,৯১৫ কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা, এটা চলমান প্রায় শেষ দিকে। যেসব শিল্প আছে এবং ওগুলো যে বর্জ্য উৎপাদিত হয়, এই বর্জ্যগুলো পরিশোধন করে এই দূষণগুলোকে রিসাইকেল করে যতদূর পারা যায় পানিকে দূষণ মুক্ত করা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। নাটোরে শীতকালের কুমড়ার বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন নারী উদ্যোক্তারা। মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় পুষ্টিকর এই খাবার। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা। প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রাম বাংলায়। রসনায় ভিন্নতা এনেছে পিঠা সহ খাবারের নানান পদ। উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি। বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে। ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামের রাশেদা বেগম। শীতের 4 থেকে 5 মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি। 10 বছর ধরেন যে বড়ি বানাই, এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে।
চাল কুমড়ার সাথে ডাল, কালোজিরা, সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি। বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডাল বাটা আর কুমড়া মেশানোর উপর। এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর। ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য। রাশেদার মতো পুন্ডরী গ্রামের অন্তত 8 জন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন। কুমড়া বড়ি এই গ্রামে 8-10 জন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এটা অনেক সুস্বাদু, এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন। আমরা নিজেরা খাই এবং এই বড়িটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। তাদের ব্যবসার যেন প্রসার হয়, ব্যাপ্তি ঘটে, সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।